গুড ইভিনিং এভরিবডি। আজকের এই সেশনটা চলো একটা প্রশ্নের মাধ্যমে শুরু করা যাক। না, আমি তোমাদের পরীক্ষার সিলেবাস থেকে কোনো প্রশ্ন করছি না, এমন একটা প্রশ্ন যার উত্তর আশা করি তোমরা প্রত্যেকেই দিতে পারবে। নাও লেটস ইম্যাজিন, চোখ বন্ধ করে ভাবো যে সময় পেরিয়ে গেছে আরও 1 বছর, অর্থাৎ এখন ফেব্রুয়ারি 2026, আর তুমি দাঁড়িয়ে আছো একটা গভর্নমেন্ট এক্সামের রেজাল্ট হাতে নিয়ে। কোন চাকরির পরীক্ষা? সেই চাকরি যা তোমার স্বপ্নের জব, স্বপ্নের গভর্নমেন্ট এক্সাম, তার রেজাল্ট তোমার হাতে। এইবার দেখো তো কী দেখতে পাচ্ছ? এই যে সাকসেসফুল ক্যান্ডিডেটদের রোল নাম্বারের লিস্ট, তাতে কি তোমার রোল নাম্বারটা আছে? যদি থাকে খুব ভালো, আর যদি না থাকে তাহলে তোমার কি মনে হয় যে এই গত কয়েক বছর ধরে কোন জিনিসটা অন্যরকমভাবে করলে আজ তোমার হাতে সাকসেসফুল ক্যান্ডিডেটদের লিস্টে তোমার নামটাও থাকতো? এখন আরও কিছু মুহূর্তের জন্য এই ভাবনাটাকেই মাথায় রাখা যাক। এখনই চোখ খোলার প্রয়োজন নেই। এইবার ভাবো যে তোমার নামটা তুমি সাকসেসফুল ক্যান্ডিডেটদের লিস্টে দেখতে পাচ্ছ। উজ্জ্বল অক্ষরে লেখা তোমার রোল নাম্বার এবং তোমার নাম। এইবার একদম মন থেকে রিয়েলাইজ করো যে এই যে স্বপ্নটা, যা তোমার মনে হয়তো অনেক বছর ধরে আছে এবং যেটা এখন চোখ বন্ধ করে তুমি দেখার চেষ্টা করছো, সেই স্বপ্নের জায়গাটা অ্যাচিভ করার জন্যই কিন্তু তোমাদের এত হার্ডওয়ার্ক, এত প্রস্তুতি, সব কিছু। কিন্তু সত্যিটা হচ্ছে যে সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি মানে শুধুমাত্র খুব হার্ডওয়ার্ক না, মানে ভীষণ পড়াশুনো করলাম তাহলেই আমার চাকরির পরীক্ষাটা ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু অত সরল না। ইন অ্যাডিশন টু স্টাডিং হার্ড, তার সাথে আরও কিছু জিনিসের খুব প্রয়োজন, যেমন ধরা যাক স্টাডিং স্মার্ট, স্টেইং মোটিভেটেড, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, যে নিজের সামনে একটা খুব স্পষ্ট রোড ম্যাপ রাখা। রোড ম্যাপ অর্থাৎ তোমরা যে জায়গায় পৌঁছাতে চাও সেইখান অবধি পৌঁছাতে গেলে কোন কোন ধাপ তোমার পেরোতে হবে বা কী পথটা নিতে হবে, এবং সেই পথে যাওয়ার সময় কি কি অবস্ট্যাকলস আসতে পারে, পথের যে বাধাগুলো আসবে সেই বাধাগুলো কি করে কাটাবে, সেই পুরো প্ল্যানিংটা যেন তোমার চোখের সামনে একেবারে স্পষ্ট থাকে। তো এই সব নিয়েই আমরা আজকে চেষ্টা করব যে খানিকটা এই নিয়ে তোমাদেরকে বলা যাক। সো আর ইউ রেডি? ওকে, দেন লেটস বিগিন। প্রথমেই আগে নিজেকে প্রশ্ন করো যে আমি সরকারি চাকরির জন্য কেন প্রস্তুতি নিচ্ছি। সরকারি চাকরিতে এমন কি আছে যা আমাকে আকৃষ্ট করছে? তোমার মন থেকেই দেখবে তুমি প্রচুর হয়তো উত্তর পাবে। ইন জেনারেল ক্যান্ডিডেটদের সাথে কথা বলে বা যারা অলরেডি সরকারি চাকরি করছেন তাদের অভিজ্ঞতার উপর বেস করে আমরা বলতে পারি যে 3টে মেইন কারণ, যে কারণে জব সিকার্সরা, কর্মপ্রার্থীরা সরকারি চাকরিতে এখনও আসতে অত্যন্ত ইচ্ছুক। তার মধ্যে একটা কারণ যেটা সবার মধ্যে কমন থাকে, যে জব স্টেবিলিটি অ্যান্ড জব সিকিউরিটি। যদি আমি একটু তুলনা করি তাহলে প্রাইভেট সেক্টরে চাকরির তুলনায় গভর্নমেন্ট সেক্টর জব কিন্তু একটা লং টার্ম স্টেবিলিটি দেয় আমাদের। যতদিন চাকরি করছো সেই স্যালারি এবং আফটার রিটায়ারমেন্ট বেনিফিটস। দ্বিতীয়ত প্রেস্টিজ অ্যান্ড সোশ্যাল স্টেটাস, স্পেশালি যদি তোমরা WBCS বা IAS IPS এই ধরনের চাকরির পরীক্ষা ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু শুধু মাইনে না, বরঞ্চ একটা সোশ্যাল স্টেটাস আর প্রেস্টিজ যেটা পাবে সেটা একটা বিশাল পাওনা। তো সেটা সিভিল সার্ভিস হোক, রেলওয়েজ হোক বা ব্যাংকিং, এই ধরনের চাকরিগুলোতে এই প্রেস্টিজ আর সোশ্যাল স্টেটাস অবশ্যই থাকে। আর 3 নম্বর যেটা টপ 3 বেনিফিটসের মধ্যে ইউজুয়ালি আসে, যে
work-life balance and benefits. work-life balance নিশ্চয়ই বুঝতে পারছো যে গভর্নমেন্ট চাকরি মানে তুমি ধরে নাও যে তুমি কিন্তু বেশ কিছুটা সময় পাবে তোমার পরিবারকে দেওয়ার জন্য, যেটা তুলনামূলকভাবে প্রাইভেট সেক্টরের চাকরিতে একটু হয়তো কম হয়, যেহেতু ওনাদের ক্ষেত্রে ওয়ার্ক স্ট্রেসটা অত্যন্ত বেশি। আর যেটা আমরা রিসেন্ট কয়েক মাসে ধরো যেসব জিনিসগুলো আমরা নিউজ পেপারেও দেখছি যে ওখানকার সিনিয়র ম্যানেজার্সরা বা ওনার্সরা তাদের যে ধারণা যে ওয়ার্কার্স শুড ওয়ার্ক ফর অ্যাটলিস্ট দিজ মেনি আওয়ার্স, একটা হিউজ এক্সপেকটেশন থাকে। অফকোর্স সরকারি চাকরিতেও থাকে, কিন্তু তুলনামূলকভাবে সরকারি চাকরি করলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা বেটার হয়। এবং যে কথাটা বললাম বেনিফিটসের মধ্যে তোমার যেমন মেডিকেল বেনিফিটস থাকছে এবং সিকিউরিটি ফর এ লাইফ টাইম তুমি পাচ্ছ। যেমন আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে যে আমার এক বন্ধু, সে ইঞ্জিনিয়ারিং করার পর দুটো কোম্পানি থেকে ভালো ভালো এমএনসি থেকে চাকরির অফার পেয়েছিল, ক্যাম্পাসিংয়ে পেয়েছিল। আর সে দেখেছিল যে ইনিশিয়ালি ওখানে পে প্যাকেজ বেটার, স্যালারি অনেক বেশি, কিন্তু ইন দ্য লং রান সে দেখলো যে গভর্নমেন্ট জব থেকে সে অনেক বেশি জব সিকিউরিটি পেলো, প্রমোশনের স্কোপ আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স পেলো। তো এটা আমি এই কথা বলবো না যে তুলনামূলকভাবে গভর্নমেন্ট জব ইজ অলওয়েজ বেটার, তা না। এটা মানুষের উপরে, তোমার উপর নির্ভর করছে তুমি কি চাও, তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, অ্যান্ড বেসড অন দ্যাট মেক আ স্মার্ট চয়েস। Now let's come to overview of competitive exams. Competitive exam কে আমরা ব্রডলি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামস আর দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সামস। এইবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামসের সম্বন্ধে বলা হয় তাহলে প্রথমেই আসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা কন্ডাক্টেড সিভিল সার্ভিসেস এক্সামিনেশন। সিভিল সার্ভিসেস এক্সামিনেশনের মধ্যে যেগুলো তোমরা নিশ্চয়ই জানো এবং ভীষণ পপুলার, যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, এরকম বহু সার্ভিস আছে, যেমন আইএএস আইপিএস যেটা আমরা শর্ট ফর্মসগুলো ইউজ করি। তো কেন এইগুলোর প্রতি এত ছেলে মেয়েদের আকর্ষণ কেন? প্রথমেই বলি যে এইগুলো কিন্তু টাফেস্ট এক্সাম, টাফেস্ট জব এক্সাম ইন ইন্ডিয়া বলা যেতে পারে, কিন্তু তার সাথেই যেটা একভাবেই বলতে হয় যে মোস্ট প্রেস্টিজিয়াস। তোমার যদি স্বপ্ন থাকে যে আইএএস আইপিএস বা আইএফএস অফিসার হব, তাহলে সেখানে তুমি ডিল করবে পলিসি মেকিং, ল এনফোর্সমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলোতে যদি ইন্টারেস্ট থাকে তাহলে দিস কাইন্ড অফ জব ইজ ফর ইউ। অনেকেরই প্রশ্ন আমরা ফেস করি যে এলিজিবিলিটি কী, আইএএস হওয়ার জন্য কি বিশাল কিছু কোয়ালিফিকেশান লাগে, বা আইপিএস হওয়ার জন্য কি অনেক পড়াশুনো করতে হয়? দেখো, পড়াশুনো করা আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু একটু ডিফারেন্ট। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর appearing in UPSC civil service examination is to be a plain graduate. যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই তুমি এলিজিবল ইউপিএসসির এই পরীক্ষায় বসার জন্য। অনার্স থাকুক বা না থাকুক কিচ্ছু ম্যাটার করে না। এজ লিমিট হতে হবে 21 থেকে 32 বছর অবধি। হ্যাঁ, অফকোর্স তার মধ্যে রিজার্ভড ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন থাকে। এবার আসি এক্সাম প্যাটার্নে। ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সামিনেশন হয় 3টি ধাপে: প্রিলিমিনারি, মেইনস আর ইন্টারভিউ। প্রিলিমস হয় অবজেক্টিভ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স, যেখানে টেস্ট করা হয় জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড, মানে একটা পার্ট থাকে জেনারেল স্টাডিজ আর একটা পার্ট থাকে সিস্যাট। তো এই দুটোর মধ্যে তোমার মনে রাখতে হবে যে জেনারেল নলেজ মানে জেনারেল স্টাডিজ পার্টটার জন্য কিন্তু সব পড়তে হবে, মানে এর কোনো তেমন বাঁধা ধরা সিলেবাস বলা যায় না, যা আছে এনিথিং আন্ডার দ্য সান, তোমার হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স সব পড়তে হবে। প্রিলিমস ক্লিয়ার করলে তখন তুমি সুযোগ পাবে মেইনসে অ্যাপিয়ার করার জন্য। মেইনস কি? মেইনস কিন্তু ডেসক্রিপটিভ,
মানে ইন ডেপথ তোমার পড়তে হবে। এমসিকিউ থাকলে যেমন অনেক সময় খানিকটা আন্দাজের বেসিসেও ছেলেমেয়েরা বেরিয়ে যায়, এখানে কিন্তু সেই স্কোপটা নেই। ডেসক্রিপটিভ মানে তুমি একদম গভীরে গিয়ে পড়ছো। তোমার অপশনাল সাবজেক্টস থাকবে, তোমার এসে একটা পেপার আসে, গভর্নেন্সের উপরে তোমার প্রচুর প্রশ্ন আসবে। তো এইটা গেল মেইনস। আর মেইনসের পর যদি মেইনস ক্লিয়ার হয় তখন তুমি ডাক পাবে একদম ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে। পার্সোনালিটি টেস্টে কি পরীক্ষা করা হয়? দেখা হয় তোমার পার্সোনালিটি কেমন, ওয়েদার ইউ আর সুটেবল টু বি আ সিভিল সার্ভিস অফিসার আর নট। তোমার অ্যানালিটিক্যাল এবিলিটি কেমন, তোমার ডিসিশন মেকিং স্কিলস কেমন, কোনো আর্জেন্ট সিচুয়েশনে কোনো এমার্জেন্সি হলে চটজলদি যেখানে তোমার ডিসিশন নিতে হবে এবং যেখানে তোমার ডিসিশনের ইম্প্যাক্ট পড়বে বহু মানুষের উপর, সেখানে তুমি কতটা সুষ্ঠুভাবে ভাবনা চিন্তা করে ডিসিশন নিচ্ছ। তোমার কনফিডেন্স কেমন, তুমি কত গুছিয়ে তোমার ভাবনাকে প্রকাশ করতে পারছো। আচ্ছা, এখানে বলে রাখি, নট নেসেসারি যে তোমাকে উত্তর ইংলিশেই দিতে হবে। অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আছে যাদের হয়তো ইংলিশ স্পিকিং স্কিলস তেমন একটা ভালো না, কিন্তু যদি আর্টিকুলেশন ভালো হয় তুমি নিজের মাদার টাঙেও পার্সোনালিটি টেস্টে উত্তর দিতে পারো। তো এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কোনো ব্যারিয়ারই না। আচ্ছা, এইবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। যদি সিভিল সার্ভিসে বসার ইচ্ছে থাকে তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব একটা রেগুলারলি খবরের কাগজ পড়ার অভ্যেসটা তৈরি করা দরকার। যেমন ধরো দ্য হিন্দু যে এই নিউজ পেপারটা আছে, সেটা কিন্তু যারা সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টস তাদের মধ্যে ভীষণ পপুলার এই নিউজ পেপারটা। তুমি এই নিউজ পেপারটা পড়লেই বুঝবে যে কীভাবে তুমি তোমার ওপিনিয়ন্সগুলো তৈরি করতে পারছো, কীভাবে যে বিভিন্ন একদম মানে ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল হোক, ইন্টারন্যাশনাল লেভেলের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নানান পার্সপেক্টিভ থেকে দেখার সুযোগ পাচ্ছ এবং তোমার নিজেকে প্রকাশ করার যে ল্যাঙ্গুয়েজটা সেটাও বেটার হবে। তো হিন্দু যেমন খুব পপুলার একটা খবরের কাগজ। এছাড়া আর কি পড়তে হবে? এনসিইআরটির বই চেষ্টা করতে পারো অন্তত ক্লাস 6 থেকে 12-এর এনসিইআরটি বইগুলো, অ্যাটলিস্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এইগুলো একটুখানি পড়া শুরু করা। আর যেটা না বললেই নয় যে লেখা প্র্যাকটিস করো, যত পারো লেখো। যেমন পড়াটা ইম্পর্টেন্ট, মনে রেখো মেইনসে কিন্তু ইন ডেপথ তোমার অ্যান্সার লিখতে হবে, প্রচুর লিখতে হবে। তো সেখানে তোমার রাইটিং স্কিলস যেন ভালো হয়। আর রাইটিং স্কিলস মানে এইটা না যে আমি পাতার পর পাতা ভরিয়ে দিচ্ছি। রাইটিং স্কিলস মানে তুমি কত বেশি তথ্য কত গুছিয়ে কম শব্দে প্রকাশ করতে পারছো, সেটাও কিন্তু একটা ভালো আর্টিকুলেশন। রাইটিং স্কিলসের মধ্যে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যে তুমি যা বলছো মানে আননেসেসারি শব্দ ইউজ করছো না, যতটা প্রয়োজন ততটাই, এবং ম্যাক্সিমাম ইনফরমেশন ক্লিয়ারলি ইন রাইটিং দিতে পারছো কি না। তো রাইটিং স্কিলস অবশ্যই ভালো হওয়া দরকার। প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে এই স্কিলটাকে বাড়ানো যায়। আর মনে রেখো ইউপিএসসিকে আমরা বলতে পারি ইউপিএসসি ইজ লাইক এ ম্যারাথন, ওটা 100 মিটার রেস না। তো সেই জন্য কনসিস্টেন্ট থাকা আর ধৈর্য রাখা, এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আসছি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার মধ্যে, যেমন স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসএসসি, তারা বিভিন্ন চাকরির পরীক্ষা কন্ডাক্ট করে। তার মধ্যে আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম, এমটিএস পরীক্ষা। তো কাদের জন্য এটা ভালো হতে পারে, কারা এগুলো চুজ করতে পারে? যাদের ইচ্ছে একটা স্টেবল সেন্ট্রাল গভর্নমেন্ট জব উইথ গুড স্যালারি, কিন্তু যেখানে তাদের যদি তোমার মনে হয় যে আমি ওই ইউপিএসসির মতন অত ইন্টেন্স কম্পিটিশন বা অত বেশি পড়া, অত গভীরে গিয়ে পড়া আমার দ্বারা সম্ভব না, সেক্ষেত্রে ইউ ক্যান গো ফর স্টাফ সিলেকশন কমিশন এক্সামস। যেমন সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, এটা হয় মেইনলি ইন্সপেক্টর, অডিটর, অ্যাসিস্ট্যান্ট ইন মিনিস্ট্রিজের জন্য। সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, এটা হয় মেইনলি ক্লারিক্যাল পোস্ট, ডিইও, এলডিসি এই জন্য। আর এমটিএস অর্থাৎ
multitasking staff, which means group D posts. এইবার আসি এলিজিবিলিটি কি এই এসএসসির পরীক্ষার জন্য। যেমন CGL, যেটা নাম থেকেই খুব ক্লিয়ার, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েট হতে হবে। CHSL, অর্থাৎ অ্যাটলিস্ট 12 পাস করতে হবে। আর MTS এর জন্য মাধ্যমিক পাস হলেই চলবে। নাও লেটস কাম টু এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নে তোমার থাকে টায়ার 1, টায়ার 2। টায়ার 1 থাকে অবজেক্টিভ, যেখানে ম্যাথ, রিজনিং, জেনারেল নলেজ, ইংলিশ। আর টায়ার 2 সাবজেক্টিভ বা MCQ, ওটা পোস্টের উপরে ডিপেন্ড করছে কী আসবে, মানে প্যাটার্নটা কী। এইবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজি, কীভাবে প্রস্তুতি নেবে। চেষ্টা করো জোর দিতে ম্যাথ আর রিজনিংয়ের উপরে। খুব পপুলার বই, যেমন একটাই নাম বলছি, মানে আমার পাবলিকেশন বা এরকম বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু একটা বই যেটা RS আগরওয়াল কিন্তু এই ধরনের পরীক্ষার জন্য খুব পপুলার। জেনারেল নলেজের জন্য রীতিমতো নিউজ পেপার পড়া, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনগুলো পড়া, লুসেন্টের যে জিকে আছে সেটা দেখতে পারো। এছাড়া আরও আছে বিভিন্ন পাবলিকেশনের। আর একটা জিনিস যেটা তোমাদেরকে খুব হেল্প করবে তা হচ্ছে মক টেস্ট, মানে মহড়া পরীক্ষা। দেখবে মহড়া পরীক্ষা কিন্তু মক টেস্টের স্কোপ এখন প্রচুর অনলাইন ওয়েবসাইটে পেয়ে যাবে। তাতে লাভ কি হয়? দুটো লাভ হয়। এক তো তুমি নিজের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারছো যে কটা তুমি সঠিক অ্যান্সার দিলে। তার সাথে যেটা সেকেন্ড লাভ, তা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বাড়বে। হয়তো তুমি প্রশ্নপত্র পেয়ে দেখলে যে যা প্রশ্ন তুমি প্রত্যেকটার অ্যান্সার জানো, কিন্তু এক্সাম হলে বসে করতে গিয়ে দেখলে যে আরে আমি সবগুলোই পারি, সবগুলোই পারতাম, কিন্তু টাইমটা কম পড়ে গেল। তাহলে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই টাইম ম্যানেজমেন্ট স্কিলস, কীভাবে শর্টকাট ওয়েতে তুমি সলভ করতে পারো। বা ইংলিশ বা যে কোনো সাবজেক্ট দেখো যেখানে আমার সময়টা কম দিয়ে আমি আনসারটা সঠিকভাবে বার করতে পারি, এই স্কিলটা শেখা। আর যেটা একটা টিপ দেবো, যে এসএসসি এক্সামস থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোশ্চেন্স রিপিট হয় প্রিভিয়াস ইয়ার থেকে। তো অ্যাটলিস্ট গত 10 বছরের কোশ্চেন পেপার যদি পারো সলভ করো। আর এবার আসা যাক ব্যাঙ্কিং এক্সামসে। ব্যাঙ্কিং এক্সামসের মধ্যে যেমন IBPS, SBI PO, RBI গ্রেড B এক্সামিনেশন। তো কাদের জন্য এটা ভালো? দেখো, ব্যাঙ্কিং কিন্তু হাই স্যালারি, গ্রোথ অপরচুনিটি আর জব সিকিউরিটি, এই তিনটে জিনিস প্রোভাইড করে ব্যাঙ্কিং জবস। তো যদি তোমার মনে হয় যে ইউ আর গুড অ্যাট ম্যাথ, লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ, তাহলে এটা তোমার জন্য খুব ভালো অপশান হতে পারে। তাহলে কী কী ধরনের ব্যাঙ্কিং এক্সাম আছে? যেমন IBPS PO অ্যান্ড ক্লার্ক, যার মাধ্যমে অফিসার্স অ্যান্ড ক্লার্কস ইন PSU ব্যাঙ্কস নেওয়া হয়। এছাড়া আছে SBI PO অ্যান্ড ক্লার্ক, এটা একটু বেশি কম্পিটিটিভ, IBPS এর তুলনায় স্যালারি একটু বেশি। আর RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা গ্রেড B, মানে বেস্ট ব্যাঙ্কিং এক্সাম বলা যেতে পারে, একদম প্রেস্টিজিয়াস রোল ইন RBI। এলিজিবিলিটি কি? এনি গ্র্যাজুয়েট। আর এজ লিমিট ওই 20 থেকে 30-এর মধ্যে ভ্যারি করে। যখন তোমাদের পরীক্ষার নোটিফিকেশনটা বেরোবে ওই সময় তোমার সেই বছর একটু খেয়াল রাখতে হবে, দেখে নিতে হবে। আর এক্সাম প্যাটার্ন সেই 3টে ধাপে। প্রিলিমসে থাকে রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ। মেইনসে থাকে জেনারেল অ্যাওয়ারনেস, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, DI এবং ইংলিশ। মনে রেখো, ব্যাঙ্কিং পরীক্ষাতে কিন্তু ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এমন একটা সাবজেক্ট যেটা তোমার অন্যান্য চাকরির পরীক্ষার জন্য পড়তে হয় না, কিন্তু এইখানে তোমার এক্সট্রা এটা দেখতে হবে। আর ফাইনালি হচ্ছে ইন্টারভিউ হয় ফর PO লেভেল এক্সামস। এইবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজিতে টপে যেটা রাখতেই হবে তা হচ্ছে ডেইলি প্র্যাকটিস রিজনিং আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। একদম ধরে প্রত্যেক দিন এই দুটো যেন তুমি প্র্যাকটিস করো। ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, আচ্ছা এবার এই ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এটা করবে কোথা থেকে? সহজ হচ্ছে, পড়ার চেষ্টা করো ইকোনমিক টাইমস আর
পিআইবির আপডেটসগুলো। এছাড়া মক টেস্ট, মনে রেখো যে এসবিআই এর পিওর পরীক্ষার কিন্তু কাট অফ খুব হাই হয়, তো ফুল লেন্থ মক টেস্ট যদি সম্ভব হয় মানে সপ্তাহে 5 দিন, খুব ভালো হয় যদি প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দিতে পারো। আর যদি একদম প্রো টিপ দিতে বলা হয় এই ব্যাংকিং পরীক্ষার জন্য, তাহলে আমি বলবো যে ব্যাংকিং পরীক্ষাতে স্পিড ইজ এভরিথিং। মানে এইম ফর 80+ অ্যাটেম্পটস, মানে 80% থেকে বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করবে, আর তখনই করো যখন ইউ আর শিওর কি তুমি 90% শিওর যে তুমি অ্যাকিউরেট অ্যান্সার দিচ্ছ। তো এইটা গেল রিগার্ডিং ব্যাংকিং। নেক্সট আসি আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায়, আরআরবি। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা যেমন কী হয়, আরআরবি, এনটিপিসি, তারপর এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আর গ্রুপ ডি এক্সাম। এবার বলি এটা কেন চুজ করবে বা কাদের জন্য এটা ভালো। ফার্স্ট অফ অল, আমাদের দেশে কিন্তু সব থেকে বড় এমপ্লয়ার হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। এই চাকরিতে কী কী আছে, স্টেবিলিটি আছে, ডিসেন্ট স্যালারি আছে, এবং ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স। পপুলার যে রেলওয়ে এক্সামসগুলো, তার মধ্যে যেটা বললাম যে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, কী কী আসে এর মধ্যে, ক্লারিক্যাল আছে, গুডস গার্ড আছে, তারপর তোমাদের ট্রাফিক অ্যাপ্রেন্টিস আছে, আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে টেকনিক্যাল রোল ইন রেলওয়েজ, আর ফাইনালি গ্রুপ ডির মধ্যে আছে তোমাদের ট্র্যাক মেইনটেনার্স আছে, হেল্পার্স আছে, অ্যাসিস্ট্যান্ট আছে। এবার যদি বলি এলিজিবিলিটি কী কী, এনটিপিসির জন্য অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, তার জন্য এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েট। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এলিজিবিলিটি হচ্ছে হয় মাধ্যমিক পাস এবং তার সাথে হয় আইটিআই বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আর গ্রুপ ডি পোস্টের জন্য আবার সেই মাধ্যমিক পাস। এক্সাম প্যাটার্ন কিন্তু মনে রেখো এটা কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ যেটাকে আমরা বলি সিবিটি। এখানে কি কি থাকে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স এবং রিজনিং। স্কিল টেস্ট হয় এএলপির জন্য এবং কিছু এনটিপিসি পোস্টের জন্য স্কিল টেস্ট হয়। আর ফাইনালি গ্রুপ ডির জন্য কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এইটা নেওয়া হয়। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রিপারেশন নেব কীভাবে এই স্পেসিফিক্যালি রেলওয়েজের জন্য। তো প্রিপারেশন স্ট্র্যাটেজিতে মনে রেখো আবার সেই ম্যাথ আর রিজনিং এই দুটোর উপরে খুব জোর দাও। এসএসসির জন্য যে বইগুলো পড়ছো, যেমন আর.এস. আগরওয়ালের নাম বললাম, এই বই এবং সিমিলার আরও অনেক ভালো ভালো বই আছে, পাবলিকেশনস আছে, সেগুলো দেখো। তার সাথে জেনারেল নলেজ অ্যান্ড সায়েন্স, মানে বেসিক ফিজিক্সের উপরে কিন্তু ফোকাসটা রাখো। সায়েন্সের সবই পড়বে কিন্তু ফিজিক্সের উপরে একটু বেশি জোর দাও, এবং কারেন্ট অ্যাফেয়ার্স একদম যেন তোমার নখদর্পণে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। আবার এটাও খেয়াল রেখো যে রেলওয়ে এক্সামে কিন্তু কাট অফ হাই যায়, তো সেই মতন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পারলে সলভ করো, পারলে না মানে অবশ্যই সলভ করবে। আর টাইম দেখে, মানে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু এটাতেও খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এতক্ষণ আমরা কথা বলছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামস নিয়ে, তো নাও লেটস শিফট আওয়ার ফোকাস টু ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এক্সামস। এই এক্সামগুলি এক্সেলেন্ট কেরিয়ার অপরচুনিটিস প্রোভাইড করে উইদিন দ্য স্টেট। তাছাড়া আছে ভালো স্যালারি, জব সিকিউরিটি এবং রেসপেক্ট ইন দ্য সোসাইটি। তাহলে মেজর স্টেট লেভেল এক্সামস কী কী, যেমন একটা তোমরা প্রত্যেকেই জানো নিশ্চয়ই যে WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন। এছাড়া আছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশন, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI অ্যান্ড কনস্টেবল, তারপর ওয়েস্ট বেঙ্গল SSC মানে টিচিং জবস। তো আমি জাস্ট কয়েকটা নিয়ে যদি বলি, তারপর তোমরা নিজেরা ডিসাইড করতে পারবে যে তোমাদের অ্যাসপিরেশনস, তোমাদের এইমের সাথে, তোমার পার্সোনালিটির সাথে, সব কিছুর সাথে কোনটা ভালো ম্যাচ করে।
তো লেটস স্টার্ট উইথ WBCS, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন। তো WBCS পরীক্ষা বলা যেতে পারে আমাদের রাজ্যের মোস্ট প্রেস্টিজিয়াস অ্যান্ড টাফেস্ট এক্সাম। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের UPSC, ঠিক তেমনই স্টেট গভর্নমেন্টের কিন্তু WBCS। এখানে কি তোমরা পাচ্ছ? একদম হাই র্যাঙ্কিং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টস। যেমন তোমরা নিশ্চয়ই জানো ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি আসেন তিনি কিন্তু WBCS গ্রুপ A। WBCS গ্রুপ এর আন্ডারে 6টি সার্ভিস আছে। তার মধ্যে একটি হচ্ছে যেমন এক্সিকিউটিভ, যার থেকে বললাম BDO যিনি হন। এছাড়া আছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস। এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ এর আন্ডারে পড়ে। নেক্সট আসছে WBCS গ্রুপ B। মনে রেখো WBCS গ্রুপ A, গ্রুপ B দুটোই সমান। WBCS গ্রুপ B-তে যেমন আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। তারপরে এর গ্রুপ C যেমন জয়েন্ট BDO, উনি হি বিলংস টু WBCS গ্রুপ C, আর এছাড়া WBCS গ্রুপ D। তো এখানে এলিজিবিলিটি হচ্ছে আবার সেই এক, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। গ্রুপ A আর C এর জন্য বয়সের সীমা 21 থেকে শুরু হচ্ছে, 21 থেকে প্রায় 36 মতন। গ্রুপ B 20 হলেই তুমি দিতে পারো, আর গ্রুপ D 21 থেকে 39 ইয়ার্স। অফকোর্স এর মধ্যে এজ রিল্যাক্সেশন থাকে ফর রিজার্ভড ক্যাটাগরিজ। এবার আসি এক্সাম প্যাটার্নে। সিমিলার টু UPSC সিভিল সার্ভিসেস এক্সামস, এখানেও কিন্তু 3টি ধাপ: প্রিলিমস, মেইনস অ্যান্ড ইন্টারভিউ। তো ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, প্রিলিমস হয় 200 মার্কসের, যেখানে তোমার প্রায় সব কিছুর থেকেই প্রশ্ন আসে। সেখানে তোমার ইংলিশ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি সব। আর এরপর মেইনস কিন্তু ডেসক্রিপটিভ আর MCQ মিলিয়ে, যেখানে কম্পালসারি পেপার থাকে প্লাস অপশনাল থাকে। অপশনাল পেপার হচ্ছে ফর গ্রুপ A অ্যান্ড B। আর ফাইনালি পার্সোনালিটি টেস্ট হয় 200 মার্কসের। তো এখানে প্রিপারেশন কিভাবে নেবে? প্রস্তুতি নেওয়ার জন্য আবার বলি যে খবরের কাগজ একদম খুব সিনসিয়ারলি পড়া শুরু করো। একটা ইংলিশ, অন্তত একটা বাংলা খবরের কাগজ রেগুলারলি পড়ো, নোটস নাও, ডায়েরি মেনটেন করো। ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের বই দেখো। ওয়েস্ট বেঙ্গল WBCS এর গত 10-12 বছরের যদি কোশ্চেন পেপার্স নিয়ে সলভ করতে পারো খুব ভালো হয়। আর মক টেস্ট, মানে সেই কিন্তু ঘুরে ফিরে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা প্রতিটা চাকরির পরীক্ষায় খুব ভাইটাল। তো এই জিনিসটা একদম মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিসেস। কারা চুজ করতে পারো? যেমন ধরো বলে রাখি যে WBCS কিন্তু টাফ, মানে WBCS এক্সিকিউটিভ এটসেট্রা যে এক্সামিনেশন, ইট ইজ কোয়াইট টাফ, মানে ভেরি টাফ। কিন্তু তোমার যদি মনে হয় যে এটা তোমার জন্য খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু তুমি সরকারি চাকরিতে ইচ্ছুক, রেসপেক্টেবল স্টেট গভর্নমেন্ট জব, তাহলে মিসলেনিয়াস তোমার জন্য একটা ভালো চয়েস হতে পারে। এখানেও বিভিন্ন পোস্ট আছে, যেমন আমি কয়েকটা যদি বলি, যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার আছে, ব্লক ওয়েলফেয়ার অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার সম্ভবত। তো এরকম এই পোস্টগুলো, যেগুলো ভালো পোস্ট। এলিজিবিলিটি অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট, আর বয়সের সীমা 20 থেকে 39। অফকোর্স রিল্যাক্সেশন ফর রিজার্ভড ক্যাটাগরিজ। এক্সাম প্যাটার্ন 3টি ধাপে: প্রিলিমস, যেটা MCQ, যেখানে আসে জেনারেল নলেজ, ইংলিশ এবং অঙ্ক। মেইনস ডেসক্রিপটিভ, ইংলিশ, বাংলা, GK, অ্যারিথমেটিক। আর ফাইনালি ইন্টারভিউ, যেখানে থাকছে মানে যেটা মেইনলি টেস্ট করা হয় তোমার পার্সোনালিটি কেমন, তোমার কমিউনিকেশন স্কিল কেমন। তো প্রিপারেশন কিভাবে নেবে? জেনারেল নলেজের জন্য যেটা বললাম যে প্রত্যেক দিন নিউজ পেপার পড়া, টিভিতে নিউজ দেখা। আর নিউজ মানে পিওর নিউজ। তোমরা এখন প্রত্যেকে প্রাপ্তবয়স্ক, নিজের ভালো অবশ্যই বোঝো, তো
একটুখানি ফিল্ট্রেশন করে নেবে যে কোন খবরটা আমার চাকরির পরীক্ষার জন্য প্রয়োজন আর কোন খবরটা প্রয়োজন না। তো সেই মতন সেই বুঝে বাছাই করে সেই নিউজটা দেখা, শুধু দেখেই থামবে না, সেটা একটা ডায়েরিতে আলাদা করে নোটস নেবে। ইংলিশ আর বাংলার ক্ষেত্রে প্রেসি রাইটিং, এসে রাইটিং, মানে লেখাটা প্র্যাকটিস করো। চাকরির পরীক্ষায় তো তোমার লিখতে হবে, তো সেই লেখাটা যেন তোমার ভালোভাবে তোমার আয়ত্তে থাকে। অঙ্কের ক্ষেত্রে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বই ভালো, এছাড়াও সিমিলার আরও বিভিন্ন বই আছে, সেগুলো দেখতে পারো। আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার অবশ্যই সলভ করবে, যতগুলো পারো সলভ করো। নেক্সট যেটা বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল কাদের জন্য ভালো? যদি তুমি ফিজিক্যালি ফিট হও আর যদি তোমার খুব ইন্টারেস্ট থাকে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানে ল এনফোর্সমেন্ট, এই সব দিকে খুব প্যাশন তোমার মধ্যে থাকে, তাহলে ইট ক্যান বি আ গুড জব ফর ইউ। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে এসআই এর জন্য অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হতে হবে, কনস্টেবলের জন্য অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পাস, এসআই এর জন্য বয়স 20 থেকে 27 আর কনস্টেবলের জন্য 18 থেকে 27, অফকোর্স উইথ রিল্যাক্সেশন ফর এসসি এসটি ওবিসি। আচ্ছা, এক্সাম প্যাটার্ন এখানে কিন্তু রিটেন টেস্ট আর ইন্টারভিউ তো যেমন বাকি পরীক্ষায় থাকে সেটা থাকছেই, তার সাথে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ফিজিক্যাল টেস্ট। তো রিটেন টেস্টে যেমন জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, রিজনিং থাকছে, তেমনই ফিজিক্যাল টেস্টের মধ্যে কিন্তু দৌড়ানো, পুশ আপ, হাইট বা ওয়েট ক্রাইটেরিয়া, এইগুলো যখন তোমার নোটিফিকেশন বেরোবে চাকরির পরীক্ষার বা প্রিভিয়াস ইয়ার নোটিফিকেশন দেখো যে কী চাইছে, সেই মতন নিজেকে ফিজিক্যালি প্রিপেয়ার করা। আর ইন্টারভিউ অ্যান্ড মেডিকেল টেস্ট। আচ্ছা, তাহলে যদি তোমরা এই চাকরির পরীক্ষায় ইন্টারেস্টেড থাকো, তাহলে কিন্তু তোমার একটা এক্সট্রা দায়িত্ব যা চলে আসে যে পড়াশুনো, মানে লেখা প্র্যাকটিস, বই পড়ার সাথে সাথে ফিজিক্যাল ফিটনেস, সেটা ওই পরীক্ষা ফিজিক্যাল এক্সামের 1 মাস আগে শুরু করলাম সেটা করলে হবে না, একদম যত তাড়াতাড়ি সম্ভব। তোমার যখন লক্ষ্যটা স্থির করে নিয়েছো তাহলে আর প্রস্তুতিতে দেরি নয়, মানে যত তাড়াতাড়ি সম্ভব এই ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটাও শুরু করা। নেক্সট আমরা আসছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। টিচিং জবস, যাদের পড়াতে ভালো লাগে, যাদের পড়তে ভালো লাগে, তাদের জন্য এটা খুব ভালো। আর এক্সাম তোমরা সবাই জানো, আমি এইটা নিয়ে আর খুব বেশি ডিটেলসে বলছি না। নিজের সাবজেক্টের উপরে ভালো করে যেমন ভালো দখল থাকা দরকার, ঠিক তেমনই আর একটা জিনিস দেখতে হবে যে তুমি ভালো পড়াতে পারছো কি না। মানে যারা পড়াশোনায় ভালো, অনেক নলেজ আছে নিজের সাবজেক্টের, তারা যে সবসময় ভালো পড়াতে পারবেন এটা জরুরি না। তো সেই জন্য এইটা প্র্যাকটিস করা, বাড়িতে যদি টিউশন পড়াও খুব ভালো, বা কিছু ভিডিওস দেখো, বা যে ভালো টিচার তোমার স্কুলে বা কলেজে ছিলেন তাকে মনে করে সেই মতন নিজেকে তৈরি করা শুরু করো। তো নিজের সাবজেক্ট নিয়ে পড়ো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার দেখো, আর পড়াতে পারছো কিনা ভালোভাবে সেই স্কিলটাও তৈরি করো। এবার এই সবগুলো মিলিয়ে এই যে ডিফারেন্ট এক্সামের কথা বললাম, তো আমরা এবার একটু ফোকাস করি কিভাবে স্মার্ট প্রিপারেশন করব, মানে হার্ডওয়ার্কের সাথে যেটা খুব ইম্পর্ট্যান্ট যে স্মার্ট ওয়ার্ক। প্রথম, নিজের একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করা। মানে চটজলদি শর্টকাটে তো সব জিনিস হয় না, তো সেই জন্য তোমার ভিতটা যেন স্ট্রং থাকে, সেই মতন প্রস্তুতি নাও। শর্টকাট ফর্মুলাস অফকোর্স ইম্পর্ট্যান্ট এক্সামে হলে, কিন্তু তার সাথে যেন তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটিটাও তেমনই থাকে। আর রোজ যেমন পড়বে, শুধু পড়লেই হবে না, কীভাবে পড়ছো সেটাও ইম্পর্ট্যান্ট। কতক্ষণ পড়ছো, কীভাবে পড়ছো, টাইম টেবিল কেমন বানাচ্ছো, কত ঘন্টা কোন সাবজেক্টের জন্য রাখছো, কোন সাবজেক্টে তুমি স্ট্রং সেখানে কম্প্যারেটিভলি একটু কম হয়তো সময় দিলে, যেটাতে মনে হচ্ছে উইক সেখানে একটু বেশি সময় দাও। যদি ব্যাংকিং জবসে ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপরে একটু এক্সট্রা টাইম দাও। লেখার উপর সব সময় ফোকাস করো, যত পারো লেখো। আর তার সাথে মক টেস্ট এবং রিভিশন, অ্যাটলিস্ট 1 সপ্তাহে যা পড়লে সপ্তাহের শেষে একটা দিন যেন পুরোটা রিভাইজ করতে পারো। শেষে এটাই বলবো যে
তুমি তোমার লক্ষ্যটা কী, সেই লক্ষ্যটা আগে ঠিক করো, সেই মতন সেই পথে যাওয়ার প্রস্তুতি নাও। আর ওয়ার্ক হার্ড, কিন্তু ওয়ার্ক স্মার্ট টু। আর ডিসিপ্লিনড থাকো, কনসিস্টেন্ট থাকো। আর যদি কোনো কারণে প্রথম চান্সে সাফল্য নাও আসে, তাহলে কিন্তু আশা ছেড়ে দেবে না, নেভার গিভ আপ। তো ডিটারমাইন্ড থাকো। অল দ্য বেস্ট টু অল অফ ইউ।